গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। তবু আমি অনুরোধ করব যে 1962 সাল থেকে 1971 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পূর্বকালীন আন্দোলনে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো হয়তো এই স্বাধীনতার ধারক বাহক এবং জানার অধিকার এই দেশের জনগণের রয়েছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতি নেতাকে আমরা অনুরোধ করব। আমি এখন অনুরোধ করছি জনাব শাহজাহান সিরাজ, যার পরিচয়ের কোনো প্রয়োজন পড়ে না। মুক্তিযুদ্ধের স্মৃতির উপর যখন কোনো আলোচনা হয়, সাংঘাতিক একটা আগ্রহ দেখা যায় সকলের মধ্যে। চট্টগ্রামে গিয়েছিলাম গত বছর, আগের বছর, হাজার হাজার মানুষ 1-1.5 ঘন্টার মধ্যে বলেন স্বাধীনতা পার্টি নামে একটি সংগঠন, তারা বছর 3 আগে একটা অনুষ্ঠান করেছিল। সেখানে আশীর্বাদ পায় মানে বর্ষণ, এখন সবাই মিলে গেছি আমরা, হাজার হাজার লোক, 4 ঘন্টা 5 ঘন্টা আমরা বক্তব্য বলেন। এর কারণটা কি আসলে? আজকেও দেখছি তাই। আমার মনে হয় কারণটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনা এবং কর্মসূচিকে যদি আমরা বাস্তব রূপ দিতে পারতাম, তাহলে আজকে স্মৃতিচারণ অনুষ্ঠানের জন্য এত আগ্রহ আমাদের থাকতো না, এবং এই ধরনের স্মৃতিচারণ অনুষ্ঠানের প্রয়োজনও ছিল না। দুনিয়ার অনেক দেশে গিয়েছি, সেখানে কি দেখেছি, একটা দেশে গেলেই বোঝা যায় যে সেই দেশটার দিকে তাকাইলে, ফিজিক্যালি তাকাইলে বোঝা যায় যে দেশের মুক্তিযুদ্ধরা কীভাবে হয়েছিল। গ্রামে গঞ্জে যেখানে যে ঘটনা ঘটেছে সেগুলো স্ট্যাচু করে, ছবি করে রেখে দিয়েছে। আর মুক্তিযুদ্ধের উপরে অসংখ্য হাজারো বই, এমন কোনো শিশু নাই, যুবক নাই, বৃদ্ধ নাই যারা সবসময় বই না পড়ে। তাই মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি কোথাও দেখা যায় না। দেশের জনগণ মুক্তিযুদ্ধের কোনো ফসল একটি অঙ্গীকারও আমরা বাস্তবায়িত করতে পারি নাই, রাজনৈতিক দল করি, এটা আমাদের ব্যর্থতা। আর সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা যারা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম প্রত্যক্ষভাবে, তাদের কেউ ইনশাল্লাহ আজ পর্যন্ত একটা বই, একটা প্রবন্ধ আমরা লিখি নাই। এটা একেবারে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, স্বাধীনতার রূপকার আমাদের সিরাজুল হক খান থেকে শুরু করে আমরা যে কয়জন ছিলাম, মানে হাতে গোনা যারা ওই গোপন সংগঠন হিসাবে আমরা বহুদিন দীর্ঘদিন কাজ করেছি, তার মধ্যে কেউ আমরা সেই মুক্তিযুদ্ধের ইতিহাসটুকু কোনোভাবেই আমরা কাগজে কলমে লিখতে পারি নাই। বরং স্বাধীনতার পরে ভাগ হওয়ার পরে জানি না অনেক বই বলে দেখি এত মিথ্যা কথা যেগুলি শুনলে শরীরের রক্ত টকবক করে ওঠে, কিন্তু তার কোনো প্রতিবাদ করতে পারি না, কারণ সেই অবস্থা এখন নাই। যাই হোক, এই অবস্থার মধ্যেও আমাদের ডক্টর মাহফুজুর রহমান একজন বলিষ্ঠ মুক্তিযোদ্ধা, চট্টগ্রামে আমি দেখেছি, একসঙ্গে কাজ করেছি আমরা মুক্তিযুদ্ধের সময়। আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি যে এই ব্যবস্থা দাঁড়িয়ে যাবো না, আর গেলে আমার মধ্যে সারা জায়গা বলতে এত বড় না। আমি কয়েকটি পয়েন্ট করবো শুধুমাত্র। 1 নম্বর হলো পাওয়ার জন্য পাই নাই। যাই হোক, 6 দফাই হলো আমাদের এই স্বাধীনতা সংগ্রামের রাজনৈতিক যে আন্দোলন, যেটা সেটা শুরু হলো 6 দফার মাধ্যমে। এটাই হলো গ্রুপ রাজনৈতিক কর্মসূচি হিসাবে
6 দফা যদি না আসতো স্বাধীনতা হইতো, কবে হইতো, কত বছর পরে, কয়েকশো বছর পরে, এটা আমার জানা নাই। তবে 6 দফার মধ্য দিয়ে আমি ব্যক্তিগত হবে এবং আমার মতো অন্তত কয়েক হাজার যুবক, ছাত্রলীগের যুবক, বিভিন্ন দলের যুবক স্বপ্ন দেখেছিল যে এর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতা আসবে। কারণ এটা স্বাধীনতা কর্মসূচি। যদিও 6 দফা নিয়ে বিভিন্ন রকম বক্তব্য ছিল ছাত্রলীগের ভিতরে, আওয়ামী লীগের ভিতরে, তবুও আমরা এই 6 দফাকে কেন্দ্র করেই আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য দিন হলো আমার জীবনে 47 সালের ডিসেম্বর মাস। আমি বলে আসছি, খুব দুরবস্থা। আমার কলেজে মায়ের খাইছি, মায়ের দিছিও আবার দিয়ে এখানে আসার পরে আমার নামে ঘোষণা হলো আমার কল্লা কেটে ফেলবে। বহু কষ্ট আইসা ইকবাল হলে উঠলাম। সিরাজ ভাই একদিন আমাকে বলো, সিরাজ আলম খান, যে তুমি রাত 2টার সময় এই হলের সামনে থাকবা। কেন? বলে কথা আছে। তাহলে রাত 2টার সময়, ঠিক 2টা, কারণ তাকে তো একেবারে দেবতার চেয়ে বড় করতাম। 2টার সময় এসা দাঁড়ালাম, উনি এখানে হাঁটা শুরু করলাম। আমি কমপক্ষে 5 মাইল তো হাঁটলেন। এখন ওদিক মাথায় যায়, মাথায় আসে, ওটা যায়, অনেক কথাবার্তা বলার পরে বলো চলো মাঠে বসলাম। বলে কি চিন্তা করতেছ? আমি বললাম চিন্তা আর কি, দেশ তো স্বাধীন করতে হবে। কিভাবে করবা? তখন তো অত বুঝতাম না, বোমা মারতে হবে, গুলি করতে হবে, এগুলো ছাড়া তো স্বাধীনতা হবে না। অনেক আলোচনার পরে উনি বললো যে তুমি আমাদের যে স্বাধীন বাংলার লিফলেস আছে, আমি তোমাকে সেই লিফলেসে অংশগ্রহণ করতে বলি, তোমার মত আছে কিনা, এবং জীবন বাঁচাতে আসতে হবে। হ্যাঁ, মত আছে। বোধহয় মাসখানিক পরে আমাকে সেই বৈঠকে দাওয়াত দিল। সেখানে গেলাম। সেখানে ছিলেন রব্বাই, ছিলেন মার্শাল মুনি, তারপরে আমিন হক বাদশাহ, এরকম আমরা আকাশিয়ারি, আমরা সে 7 জন না 6 জন ছিলাম। এবং বলো রাতে ওখানে আছে, ছিলেন, বৈঠকে ছিলেন না। এই প্রথম আমার শুরু, এবং হাতে হাত ধরে ওয়াদা করতে হলো, অনেকগুলো ওয়াদা। এই সংগঠন করতে হলে আমাদের এই জিনিস পালন করতে হবে এবং দেশকে শাসন করতে হবে। হাতে হাত ধরে ওয়াদা করে শুরু করলাম কাজ। এর মধ্যে আসলো 69 গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানই ছিল আমাদের স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে চমৎকার একটি আন্দোলন আমি মনে করি। কারণ এই 69 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই আজকে মাহবুব আছে, এরকম অনেক আছে যারা এই যে স্লোগানগুলা, এই যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এই স্লোগানগুলো কিন্তু কিছু সংগঠন আমাদের ছিল যারা বসে বসে তৈরি করতো। সেগুলো আমরা ছেলের মধ্যে আইলে আমাদের নিউক্লিয়াসে আলাপ করতাম, আমরা অনুমোদন দিতাম, তারপরে সেই স্লোগানগুলো দেওয়া হতো। মুভমেন্টের মধ্যে দিয়া এমন কিছু স্লোগান আসলো যে স্লোগানগুলো বাঙালি জাতীয় আন্দোলন এবং 6 দফাকে একদম পাকাপোক্ত করে ফেললো। স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ করি, উনি অনুমোদন দিলেন, হলে গিয়া স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ 4 জনকে কেন্দ্র করে, 4 জন না ঠিক, ছাত্রলীগ এবং ডাকসুর সহসভাপতি আশরাফুল হক, আব্দুল কুদ্দুস পাঠক, ছাত্রলীগের প্রেসিডেন্ট সিদ্দিকী, আমি সেক্রেটারি, এই 4 জনের সমন্বয়ে এবং 2টা সংস্থার সমন্বয়ে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হলো। পত্রিকা স্টেটমেন্ট দেওয়া হলো। পরের দিন বিশ্ববিদ্যালয়ের মিটিং, 10টায় মিটিং দিয়েছিলাম, আমার মনে আছে। 7টার সময় দেখি যে একটির জায়গা নাই সেখানে। সেই মিটিংয়েই প্রথম স্বাধীনতার যে পতাকা, সেই পতাকা ছাত্রলীগ কর্মীরাই ওই যে পতাকা বানাইছিলাম আমরা, ওই পতাকাটা 116 নম্বর রুমে ছিল, লাঠির মধ্যে পেছানো, যেটা 7ই জুন আমরা শেখ মুজিবের হাতে দিয়েছিলাম। সেই পতাকাটা ঘরে নিয়ে ছাত্রলীগ মিছিল ঘরে নিয়ে যায়, সেটা প্রথমে আসবাব তুলে ধরে, তারপরে আমরা সকলেই সেটা তুলে ধরি। ধরার পরে সেটাই বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা সেখানে উত্তোলন করা হয় স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র পরিষদের পক্ষ থেকে। 2 তারিখে পল্টন ময়দানে, এটা একটা খুব চমৎকার ঘটনা। আমরা 2 তারিখে ঘোষণা করলাম, 3 তারিখে পল্টনের মিটিং, স্বাধীন বাংলা কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের মিটিং। অথচ 3 তারিখ সকালে শেখ সাহেব আমাকে ডাকলেন, আমাদের 4 জনই ডেকে নিলেন, ডেকে নিয়ে বললেন আমি আজকে তোমাদের মিটিংয়ে বক্তব্য রাখবো, যাও অ্যানাউন্স করে দাও। আমরা কি ব্যাপার, আপনি আমাদের বক্তব্য রাখবেন, তো কোনো কথা হতে পারে না। আমরা অ্যানাউন্স করে নাই, কিছু করি নাই। তখন আমরা এসে ওই হাসিনা রেস্টুরেন্টের সামনে কি মাইকটা হাবিব মাইক থেকে 7টা মাইক নামা দিলাম, শেখ মুজিব বক্তৃতা করবে। সেইখানে উনি আসলেন অনেক দেরিতে। সেদিন আমার সৌভাগ্য হয়েছিল স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে
স্বাধীনতার একটি পূর্ণাঙ্গ কর্মসূচি, স্বাধীনতার ইশতেহারটাকে বলা হয়, যার মধ্যে প্রথমেই ছিল আজ থেকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হলো, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মহান নেতা, তারপরে আমাদের ফ্ল্যাগ কি, আমাদের জাতীয় সঙ্গীত কি, আমাদের কর্মসূচি কি হবে, সমাজতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ ইত্যাদি বহু কিছু ছিল, একটা পরিপূর্ণ কর্মসূচি। এবং সেই কর্মসূচি জনগণের কাছে অনুমোদন নিয়ে আমরা সেদিন থেকে প্রত্যক্ষভাবে আমরা স্বাধীনতার কাজ করেছি। এরপরে 7ই মার্চ, এটাও আমার জীবনে একটা বিরাট ঐতিহাসিক দিন, কারণ 7ই মার্চ যদি শেখ মুজিবুর রহমানের মুখ থেকে ওই দিন এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির কথা না আসতো, তাহলে মিথ্যা কথা বলে লাভ নাই। আমরা যতই ছাত্র সংগ্রাম পরিষদ যতই কিছু করে থাকবে কেন, আর ছাত্র সংগ্রাম পরিষদ এবং শেখ মুজিব এটা ছিল টাকার পিতপিট। শেখ মুজিব ছাড়া ছাত্র সংগ্রাম পরিষদ অর্থহীন, ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবকে ছাড়া অর্থহীন। তার নামে তাকে কেন্দ্র করেই আমরা কিন্তু স্বাধীনতার সমস্ত সফল রেখেছি। এবং সেই হিসাবে আমি অন্তত বলি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান। আর এই স্বাধীনতাকে বাস্তব রূপ দেওয়ার জন্য যে রূপকার তিনি হলেন সিরাজুল আলম খান। বলি এই যে আমাদের যারা এখানে আছি আমরা সবাই স্বাধীনতার কাতারের প্রথম কাতারে আমরা প্রত্যক্ষ সংগ্রাম করেছি, আমরা ইতিহাস রচনা করেছি। আমাদের মুক্তি ছিল কোনো সময় এই স্বাধীনতার ইতিহাস পাওয়ার সময় যেন মিথ্যা কথা না বলি, জনগণের কথাই বলবো না, তবুও ভবিষ্যৎ প্রজন্ম বলবে যে এই স্বাধীনতার এক একজন নায়ক এরা মিথ্যা কথা বলে নাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর।